হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি বলেছিলাম যে রেগুলার বেসিসে ক্লাসেস নিয়ে আসবো। তো আজকের নেক্সট জিকে ক্লাস অর্থাৎ 2024-এর সেকেন্ড জিকে ক্লাস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য। তোমরা জানো আমাদের ক্লাসের প্যাটার্ন কীরকম হয়, কোয়েশ্চেনটা নাম্বারিং ওয়াইজ থাকবে তোমাদের জন্য। সেই কোয়েশ্চেনগুলো তোমরা নাম্বারিং ওয়াইজই কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ আমি লাস্ট ভিডিওতে কোনো নাম্বারিং ওয়াইজ অ্যান্সার কিন্তু তোমাদের পাইনি। ভিডিওটা যখন দেখবে, ভিডিওটা দেখার সাথে সাথে কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করার চেষ্টা করবে এবং লাস্টে বলবে যে টোটাল কোয়েশ্চেনের মধ্যে তোমরা কতগুলো কোয়েশ্চেন পারলে, তাহলে বোঝা যাবে যে তোমাদের প্রিপারেশনটা কতটা ঠিকঠাক হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে এবং অন্যান্য ভিডিও তোমরা আমাদের চ্যানেলে দেখো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলে আসি আজকের ফার্স্ট কোয়েশ্চেনে। মসজিদের শহর বলা হয় কাকে? এর মধ্যে থেকে কোন শহরকে বলা হয় মসজিদের শহর? চারটে অপশন: ঢাকা, কলকাতা, সিডনি এবং রোম। ঢাকা, কলকাতা, সিডনি এবং রোম, এই চারটের মধ্যে থেকে মসজিদের শহর কাকে বলা হয়? যারা অ্যান্সার বলছো যে ঢাকা, তারা হয়ে যাবে একদম কারেক্ট। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। এছাড়াও আমরা কয়েকটা জিনিস জেনে নিই, যেমন ধরো সিডনি শহরটিকে বলা হয় দক্ষিণের রানী, রোম শহরটিকে বলা হয় সপ্ত পাহাড়ের শহর। এবার তোমরা বলো যে সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে সিটি অফ জয় কোন শহরকে বলা হয়। নেক্সট, ভারতবর্ষের যে পুলিশ একাডেমি, যেখানে আইপিএস অফিসারদের ট্রেনিং দেওয়া হয়, সেটা এর মধ্যে থেকে কোথায় অবস্থিত? দেহরাদুন, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর নাকি নাগপুর? যারা বলছো যে হায়দ্রাবাদ, তারা হয়ে যাবে একদম সঠিক। এটা হচ্ছে ন্যাশনাল পুলিশ একাডেমি, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের নাম অনুসারে নামাঙ্কিত। তো আমাদের যে পুলিশ একাডেমি রয়েছে, যে ন্যাশনাল পুলিশ একাডেমি, সেটা কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের নাম অনুসারে নামাঙ্কিত। নেক্সট, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? চারটে অপশন: টাকা, পেসো, ডলার এবং ইয়েন। এই চারটের মধ্যে যারা বলছো যে সঠিক উত্তর হলো ডি, ইয়েন, জাপানের মুদ্রার আসল নাম হলো ইয়েন। ওকে, জাপানের মুদ্রার নাম ইয়েন। এবার তোমরা বলো যে ডলার কোথাকার মুদ্রার নাম? ডলার দেখো বিভিন্ন দেশের রয়েছে, যেমন ধরো আমেরিকান ডলার যেরকম রয়েছে সেরকম কিন্তু অস্ট্রেলিয়ান ডলারও রয়েছে। তো বিভিন্ন দেশের নাম অনুসারে তাদের ডলার রয়েছে। টাকা আমরা জানি ইন্ডিয়াতে ইউজ হয় টাকা, এবং বাংলাদেশেও টাকা কথাটা ইউজ করা হয় বাংলাদেশি মুদ্রাকে ডিপিক্ট করার ক্ষেত্রেও, এবং ইন্ডিয়ার মুদ্রার ক্ষেত্রে বিভিন্ন রকম নাম কিন্তু দেওয়া হয়েছে, যেমন ধরো টাকাও যেরকম আছে সেরকম রুপিও রয়েছে। এবার তোমরা কমেন্ট সেকশনে জানাও যে পেসো কোন দেশের মুদ্রার নাম? পেসো কোন দেশের মুদ্রার নাম? নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? এর মধ্যে থেকে কোন ভিটামিন তাপ পেলে নষ্ট হয়ে যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ই। এই চারটের মধ্যে ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যায়। এটি একটি জলে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত হয়। নেক্সট, যারা তোমরা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, পার্টিকুলারলি বর্তমানে যেই পরীক্ষাগুলো আসতে চলেছে, যেমন ধরো WBPSC ক্লার্কশিপ বা ওয়ার্কার হেল্পার এক্সাম, বিভিন্ন জেলাতে আলাদা আলাদা করে আসতে চলেছে, তার জন্য রয়েছে আমাদের বেঙ্গল কম্বাইন্ড কোর্স। মাত্র 689 টাকায় তোমরা সারা বছর প্রিপারেশন করতে পারবে। এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সের মধ্যে তোমরা পাবে লাইভ ক্লাসেস, রেগুলার বেসিসে উইকলি ক্লাসেস পাবে, দেন সেই যে রেকর্ডেড ক্লাস পাবে ওই লাইভ ক্লাসগুলোর, মক টেস্ট পাবে, এবং তার সাথে সাথে যত তোমাদের কোয়ারিজ আছে সেগুলোও কিন্তু আমাদের যে এই কোর্সের মধ্যে যে চ্যাট সেকশন আছে সেখানে সেই কোয়ারিজগুলো তোমাদের রিজলভ করা হবে। নেক্সট, গোলাপি বিপ্লব কিসের সঙ্গে জড়িত? গোলাপি বিপ্লব কিসের সঙ্গে জড়িত? চারটে অপশন রয়েছে: পেঁয়াজ, আলু, পটল নাকি দুধ। পেঁয়াজ, আলু, পটল নাকি দুধ। এর মধ্যে থেকে গোলাপি বিপ্লব কিসের সঙ্গে জড়িত? গোলাপি বিপ্লব জড়িত হচ্ছে পেঁয়াজের সাথে। নর্মালি কালার কোড অনুযায়ী এই জিনিসগুলো হয়ে থাকে।
আলু বা পটলের ক্ষেত্রে সেরকমভাবে কোনো বিপ্লব নেই। একটা ছিল যেটাকে বলা হয় সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব, এই সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের মাধ্যমে ইন্ডিয়া নিজেকে খাদ্য সংগ্রহের ক্ষেত্রে একদম সেলফ সাফিসিয়েন্ট বানিয়ে নেয়। সেলফ সাফিসিয়েন্ট মানে সেলফ সাফিসিয়েন্ট কথার অর্থ হচ্ছে আর অন্য কোনো দেশের উপর আমাদেরকে রিলাই করে থাকতে হয় না, সবুজ বিপ্লবের মাধ্যমে সেটা হয়। এবং দুধের ক্ষেত্রে যে বিপ্লবটা বলা হয় সেটাকে বলা হয় হোয়াইট রেভলিউশন। হোয়াইট রেভলিউশন, ওকে, হোয়াইট রেভলিউশন বা সাদা বিপ্লব। নেক্সট, ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি? ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি? বেথুন কলেজ, হিন্দু কলেজ, বিদ্যাসাগর কলেজ নাকি কলকাতা কলেজ? এই চারটের মধ্যে থেকে ভারতের প্রথম মহিলা কলেজ হলো কারেক্ট। যারা বেথুন কলেজ বলছো তারা একদম কারেক্ট। বেথুন কলেজ অর্থাৎ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগরের কথা যদি বলা হয়, আমাদের বর্তমানে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর নামে কোনো রাজ্য নেই। জম্মু অ্যান্ড কাশ্মীর যে রাজ্যটা ছিল, জম্মু অ্যান্ড কাশ্মীর যে রাজ্যটা ছিল তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম রয়ে গেছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আরেকটার নাম হচ্ছে লাদাখ। ঠিক আছে, এই জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা আছে তার রাজধানী হলো শ্রীনগর। এখানে আরও একটা কথা বলে রাখি, শ্রীনগর কিন্তু পার্মানেন্ট রাজধানী নয়, অর্থাৎ শীতকালে অতিরিক্ত ঠান্ডার সময় যখন শ্রীনগরে প্রচুর বরফ পড়ে তখন কিন্তু রাজধানী হিসাবে জম্মুকে ব্যবহার করা হয়। অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে বর্তমানে, অর্থাৎ রাজ্যকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে, তার মধ্যে যে জম্মু অ্যান্ড কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার কিন্তু দুটো ক্যাপিটাল, একটা শ্রীনগর আর একটা জম্মু। ঠিক আছে, এই যে শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। এই ঝিলাম নদীটি হলো সিন্ধু নদীর একটি উপনদী। ঝিলাম নদীটি হলো সিন্ধু নদীর একটি উপনদী। এই সিন্ধু নদীর তালে কি কি উপনদী রয়েছে? সিন্ধু নদীর উপনদী থেকে বহু সময় কোশ্চেন আসতে পারে। সিন্ধু নদী এবং তার 5টা টোটাল উপনদী রয়েছে। কি কি? একটা তো বুঝলাম ঝিলাম, আরেকটা হচ্ছে চেনাব নয় চেনাব, চেনাব, ঝিলাম, চেনাব, তারপরে হচ্ছে রাভি, তারপরে হচ্ছে বিয়াস অ্যান্ড সুতলেজ। তাহলে সিন্ধু নদীর 5টা উপনদী কি কি? ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং সুতলেজ। এই 5টা হচ্ছে সিন্ধু নদীর 5টি উপনদী। ওকে, চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। ভারতের জীব বৈচিত্র্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? মানে ভারতবর্ষ অ্যাকচুয়ালি কবে থেকে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যকে নিয়ে ভাবা শুরু করলো? তার আগে পর্যন্ত ভারতবর্ষে কোনো জীব বৈচিত্র্য সম্বন্ধিত আইন ছিল না। এবার জীব বৈচিত্র্য জিনিসটা কি? জীব বৈচিত্র্য হচ্ছে, দেখো আমরা মানুষ, আমরা যেই জায়গারই মানুষ হই না কেন আমরা সবাই হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। আর কোনো প্রজাতির মানুষ কিন্তু নেই। হোমো সেপিয়েন্স সেপিয়েন্সই হচ্ছে, হোমো সেপিয়েন্স সেপিয়েন্সই হচ্ছে একমাত্র প্রজাতির মানুষ। হোমো সেপিয়েন্স, ওকে, হোমো সেপিয়েন্স ডবল ডবল, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স হচ্ছে একমাত্র প্রজাতির মানুষ। তার মানে মানুষ আর কোনো প্রজাতির নেই। বাট এরকম যদি বিভিন্ন জন্তু জানোয়ার দেখি, বিভিন্ন প্রজাতি আমরা দেখতে পাই। এবার উইথ টাইম অর্থাৎ সময়ের সাথে সাথে এই যে বৈচিত্র্যগুলো কমে আসছে এবং কিছু কিছু জীবই সারভাইভ করতে পারছে, বাদবাকি জীব কিন্তু পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ধীরে ধীরে নিজেদের জীব বৈচিত্র্যকে হারাতে শুরু করেছি। যাতে এটাকে কনজার্ভ করে রাখা যায়, একটা টাইমে আমরা দেখেছি যে ব্যাঘ্র সংরক্ষণের উপর জোর দেওয়া হলো এবং অ্যাকচুয়ালি সেটা খুব হেল্পফুল হয়েছে এবং বাঘের সংখ্যা আগের তুলনায়, মানে যখন থেকে সংরক্ষণ করার কাজ শুরু হয়েছে তার থেকে প্রায় 3-4 গুণ বেড়ে গেছে। অর্থাৎ জীব আদারওয়াইজ কী হবে, এই ধীরে ধীরে এই জন্তুগুলো আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাবে এবং জীব বৈচিত্র্য আর থাকবে না, কিছু কিছু জীবই সারভাইভ করে বেঁচে থাকবে। তো এই জীব বৈচিত্র্য রিলেটেড আইন ভারতবর্ষে আনা হয় 2002 সালে, বায়োডাইভার্সিটি অ্যাক্ট বা ভারতের জীব বৈচিত্র্য আইন। নেক্সট কোশ্চেনে চলে আসি। কেশরী পত্রিকার সম্পাদক
কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই কোয়েশ্চেনটা আমি লাস্ট জিকে ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, তো এটার অ্যান্সার আমি বলবো না। যারা জানো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যারা জানো না তারা এর আগের ভিডিওটা দেখবে। এর আগের ভিডিওটা কোথায় পাবে? এর আগের ভিডিওটা দেখবে আইদার কালকেই দেওয়া আছে, আদারওয়াইজ তোমরা চলে যাবে হচ্ছে জিকে 2024 ফর আইসিডিএস। জিকে 2024 ফর আইসিডিএস বলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা হয়েছে। সেই প্লেলিস্টের মধ্যে তোমরা কিন্তু এই সবকটা ভিডিও লিস্ট ওয়াইজ 1 বাই 1 পেয়ে যাবে। ওকে, তাহলে এটার অ্যান্সার আমি বলবো না, আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি? তহকক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে? তহকক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে? আল বিরুনি, আব্দুল খানে খানা, হর্ষবর্ধন নাকি জিয়াউদ্দিন বারৌনি? হর্ষবর্ধন নাকি জিয়াউদ্দিন বারৌনি? এইখানে চারটে অপশন দেওয়া আছে। তহকক-ই-হিন্দ এই গ্রন্থটি রচয়িতা হলেন আল বিরুনি। যারা আল বিরুনি বলছিলে তারা হয়ে গেলে একদম কারেক্ট উত্তর। এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের যারা আইসিডিএস ওয়ার্কার হেল্পারের প্রিপারেশান নিচ্ছ, তারা যদি আমাদের নোটস বা রচনা এগুলো কিছু পারচেস করতে চাও, মক টেস্ট ওয়াইজ প্রিপারেশান করতে চাও, আগের তুলনায় এখন কিন্তু পরীক্ষা অনেক ডিফিকাল্ট হয়েছে। এটা তোমরা লাস্ট এক বছরে আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। লাস্ট এক বছরে যে যে জায়গায় পরীক্ষাগুলো হয়েছে এবং পরীক্ষা হওয়ার পর যে অ্যানালিসিসটা হয়েছে, সেখান থেকে তোমরা জিনিসগুলোকে দেখতে পারবে যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কতটা বেড়ে গেছে আগের তুলনায়। তো সেই কারণেই বলছি মক টেস্ট ওয়াইজ প্রপার প্রিপারেশান, আদারওয়াইজ তোমরা অঙ্ক হয়তো করে যাচ্ছ কিন্তু কম টাইমের মধ্যে ওগুলোকে সলভ করে আসতে পারছো কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ মক টেস্টের মাইন্ডসেট নিয়ে বসে এই মক টেস্টগুলোকে প্রিপেয়ার করতে হবে, তাহলে তোমাদের সাকসেস পাওয়ার চান্সেস বাড়বে। এবার দেখো, তোমরা ভাবো একবার পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে এবার পেলাম না পরের বছর পাবো, আবার তার পরের বছরই যে পরীক্ষা হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু প্রত্যেক বছর তোমাদের পরীক্ষা হবে না। তো এই জিনিসটাকে মাথায় রেখে প্রিপারেশন নাও কি বাড়ির কাছে যদি আমাকে 8-9 হাজার টাকার একটা চাকরি পেতে হয়, তাও দিনে 3 থেকে 4 ঘন্টা দিয়ে, সেটার জন্য কিন্তু এটুকুনি এফর্ট আমরা দিতেই পারি যে নোটসগুলো আছে সেগুলো পড়ো, প্রপারলি পড়ে ভালো করে পড়ে যাও, তারপরে মক টেস্টগুলো ভালো করে পড়ে যাও, রচনাগুলো ভালো করে পড়ো, বোঝো কিভাবে লিখতে হয় এবং কিভাবে আমরা নাম্বার স্কোর করতে পারি। ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা চালু করেছিলেন? কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা চালু করেছিলেন? জাহাঙ্গীর, হুমায়ুন, আকবর নাকি কবির? জাহাঙ্গীর, হুমায়ুন, আকবর নাকি কবির? এই চারটের মধ্যে একদম যারা একদম অ্যান্সার বলছো যে আকবর, তারা হয়ে গেলে একদম কারেক্ট। মনসবদারি প্রথা চালু করেছিলেন আকবর। এবার আরও একটা প্রশ্নের উত্তর দাও যে ব্রিটিশরা যে ভারতবর্ষে এসেছিল তারা কোন মুঘল সম্রাটের সময় ভারতবর্ষে এসেছিল? ব্রিটিশরা কোন মুঘল সম্রাটের সময় ভারতবর্ষে এসেছিল? এই কোয়েশ্চেনটার অ্যান্সারও কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কোন জেলায় মালভূমি অংশ দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি দেখতে পাওয়া যায়? মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া নাকি বাঁকুড়া? একদম ইজি কোয়েশ্চেন, একদম সঠিক। যারা বলছো বাঁকুড়া হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। অর্থাৎ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মালভূমি অঞ্চল দেখা যায় কোথায়? বাঁকুড়া। মালভূমি অঞ্চল কথার অর্থ কি? মালভূমি অঞ্চল কথার অর্থ হলো যেখানে ভূমি সমতল নয়, উঁচু নিচু প্রকৃতির হয়, তাকে আমরা বলি মালভূমি। পাহাড়ের ক্ষেত্রে কি হবে? একটা পার্টিকুলার জায়গা অনেকটা উঁচু হয়ে যাবে, অর্থাৎ ধরে রাখো প্রায় 900 মিটারের নিয়ার অ্যাবাউট যদি যায় সেটাকে আমরা বলি পাহাড়। 900 মিটার যদি ক্রস করে যায়, মোটামুটি 600 থেকে 900 মিটারের ক্ষেত্রে আমরা পাহাড় বলে থাকি। ওকে, 900 মিটার যখনই ক্রস করে যাবে তখন সেটাকে আমরা বলবো কি? পর্বত। ওকে, নেক্সট, বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো? খুব ইজি কোয়েশ্চেন। বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো? এবার বায়ুমণ্ডলে নর্মালি আমরা কালার কীরকম দেখতে পাই? একদম ঠিক নীল কালার দেখতে পাই। তো বায়ুমণ্ডলের কালার আমরা নীল দেখছি কেন?
কারণ যে সূর্যরশ্মি আসছে বায়ুমণ্ডল ভেদ করে আমাদের পৃথিবী পৃষ্ঠে পৌঁছাচ্ছে, সেটা কি হচ্ছে দেখো, ওই সূর্যরশ্মি বিভিন্ন জায়গায় বাড়ি খাওয়ার ফলে কিন্তু আমরা আকাশের রং কি দেখতে পাই, নীল কালারের দেখতে পাই। ঠিক আছে, এটাকে বলে স্ক্যাটারিং অফ লাইট বা বিচ্ছুরণ। ওকে, তো আলোর এই বিচ্ছুরণের ফলে কিন্তু আমরা আকাশের বর্ণ দেখতে পাই কি, নীল। তার মানে যদি আমাদের এই বায়ুমণ্ডল না থাকতো তাহলে সেখানের বর্ণ কিরকম হতো, যেরকম আমরা মহাকাশের বর্ণ দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছবিতে, ডিসকভারি চ্যানেলে, যে মহাকাশের বর্ণ কিরকম, মহাকাশের বর্ণ হচ্ছে কালো, কারণ ওখানে বায়ুমণ্ডল নেই। অর্থাৎ বায়ুমণ্ডল না থাকলে পরে আমাদের আকাশের বর্ণ হতো পুরোপুরি কালো। ওকে, আজকে আমাদের এই পর্যন্তই ছিল ক্লাস। কালকেও আমরা বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিস করেছি, আজকেও আমরা বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিস করলাম। যারা যারা এই সিরিজটা কন্টিনিউ চাইছো যে কন্টিনিউ হোক, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমরা ক্লাসেস চাইছো কিনা, তাহলে সেই বেসিসে জিকের সাথে সাথে আমরা কিন্তু ম্যাথ এবং ইংলিশের ক্লাসও স্টার্ট করব ICDS এর জন্য। কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।